আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তানিয়া সুলতানা, বিএসএস অনার্স, এমএসএস অর্থনীতি, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, পুরুষলেন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য যে অনলাইন ক্লাসটি নিয়ে এসেছি সেটি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে। আমরা গত কিছুদিন ধরে এই অধ্যায়ের বিষয়ে একটি ক্লাস করছিলাম, সেটি হচ্ছে 16তম অধ্যায় এবং তার অধ্যায়টির নাম ছিল বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও তার প্রতিকার। এক্ষেত্রে আমরা অনেকগুলো সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল সড়ক দুর্ঘটনা, যেটি বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আর আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে জঙ্গিবাদ। এই বিষয়টির সাথে আমরা অনেকেই পরিচিত এবং আমরা অনেকেই না বলবো যে আমরা সবাই মোটামুটি পরিচিত, এবং এটি বর্তমানে আমাদের একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জঙ্গিবাদ, এবং এটি আছে আমাদের বইয়ের 232 পেজে। তোমরা যদি বইটি খুলো এবং 232 পেজে পাবে যে জঙ্গিবাদ। তো এখানে আমি প্রথমেই বলে নিচ্ছি আসলে বাদ শব্দটা মানে কি, বা জঙ্গি কাদেরকে বলা হয়, এই জিনিসগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেব। তাছাড়া আমাদের বই যেটা আছে সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জঙ্গি কারা, জঙ্গিদের কার্যক্রম কি, তারা কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে যে কেন জঙ্গিবাদ আসলে সৃষ্টি হয় সমাজে, কেন জঙ্গিরা অবস্থান নেয় বা কেন তাদের কার্যক্রম পরিচালনা করে, তারপর হচ্ছে যে জঙ্গিবাদের প্রভাবটা ব্যক্তি জীবনে কিভাবে পড়ছে বা সামাজিক জীবনে কিভাবে পড়ছে, তারপর হচ্ছে যে তার প্রতিরোধ করতে হলে আমাদেরকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই টপিকটা কিন্তু মোটামুটি একটা সৃজনশীল প্রশ্ন হিসেবেই আমরা পড়তে পারি, বড় প্রশ্ন হিসেবে। তো শুরু করা যাক। দেখো 232 পেজে আছে আমাদের জঙ্গিবাদ। তো এক্ষেত্রে হচ্ছে যে জঙ্গি শব্দটা ল্যাটিন শব্দ মিলিটার এবং ইংরেজি শব্দ মিলিটেন্ট থেকে এসেছে। এখানে ল্যাটিন শব্দ মিলিটারের অর্থ হচ্ছে সৈনিক হিসেবে কাজ করা। এটা একটা ভালো অর্থ, যে সৈনিক হিসেবে কাজ করা, কিন্তু জঙ্গিবাদের ক্ষেত্রে যেটা হয় সেটার আচরণগত দিকগুলো বিশ্লেষণ করে তার অর্থ দাঁড়ায় যে যারা হিংসাত্মক, যারা ধ্বংসযজ্ঞের সাথে জড়িত, যারা হচ্ছে যে যুদ্ধবাজ, আক্রমণাত্মক, এই বিষয়গুলো জঙ্গিবাদের সাথে চলে এসেছে। তাহলে এই জঙ্গিদের দ্বারা রচিত, অনুসৃত এবং এই জঙ্গিরা যেসব কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ টোটাল জঙ্গিদের মাধ্যমে যে কার্য পরিচালিত হয় এটাকেই জঙ্গিবাদ বলা হয়। তো কিছু সাম্প্রতিক সময়ে আমরা আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক জঙ্গিবাদের ঘটনা দেখেছি। তার মধ্যে হলি আর্টিজান বেকারিতে যে ঘটনাটি ঘটেছে সেটি অন্যতম। এক্ষেত্রে আমাদের অনেক বিদেশি নাগরিক কিন্তু মারা গিয়েছিল। এছাড়াও আমাদের দেশে ছোটোখাটো থেকে শুরু করে অনেক বড় বড় জঙ্গি আস্তানার সন্ধান কিন্তু পেয়ে গেছে এবং পাওয়া গিয়েছে, এবং এক্ষেত্রে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহর রহমতে অনেকটাই এখান থেকে মানে এখন আর তেমন একটা শোনা যাচ্ছে না, কিন্তু ওরা আসলে খুবই গোপনীয়ভাবে কাজগুলো করে থাকে, যার কারণে এর কোনো ধরনের খবর কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তারা কিন্তু পাই না। তারা হঠাৎ করে যখন একটা ঘটনা ঘটিয়ে ফেলে তখনই কিন্তু আমরা সেই সম্পর্কে জানতে পারি। এক্ষেত্রে তাদের আর আসলে উদ্দেশ্যটা কী থাকে? তাদের উদ্দেশ্যটা থাকে অনেক সময় তারা ধর্মান্ধ যাদেরকে বলে, মানে তারা যে ধর্মীয় বিশ্বাসটার উপরে আছে সেটা তারা গোঁড়ামি পর্যন্ত নিয়ে যায়। মানে এটা সহজ স্বাভাবিক না রেখে তাদের যে চিন্তা ভাবনা আছে সেটা সমাজে অনুমোদিত না থাকলেও তারা সেটা সেখানকার জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে কেন তাদের ধ্যান ধারণা মানা হবে না, এবং সেটাকেই মানতে হবে, এবং সেই মানানোর জন্যই কিন্তু তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। তো আধুনিক যুগে আমরা যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি, জঙ্গিরাও কিন্তু যথেষ্ট ট্রেন আপ, ওরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করছে, যেমন ইমেল, টুইটার, ফেসবুক, এই ধরনের আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে ওরাও কিন্তু এগুলো ব্যবহারের মাধ্যমে অনেক সময় পূর্ব সতর্কতা বাণী দেয় বা আমাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, মানে ভয় দেখানোর জন্য যে আমরা এরকম আক্রমণ চালাবো।
এবং ওরা অলরেডি এটা করেও ফেলে। তো আমাদের বা আমাদের মতো দেশে যাদের গোয়েন্দা সংস্থা খুব বেশি উন্নত যদি না হয় বা না কাজ করে ঠিকভাবে, তখন কিন্তু আমরা এর সম্মুখীন এই ধরনের ধ্বংসাত্মক কাজের সম্মুখীন হয়ে যাই। কিন্তু গোয়েন্দা বাহিনী যখন এটার একটা ক্লু পায় বা এটা বুঝতে পারে যে এটা হতে যাচ্ছে বা এরকম একটা ঘটনা ঘটবে, তখন কিন্তু আগাম সতর্ক হয়ে সেই জঙ্গিদেরকে ধরারও চেষ্টা করে। এবং এক্ষেত্রে আমাদের দেশের গোয়েন্দা বাহিনী অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। এটা আমরা অনেক ধরনের পত্রপত্রিকাতেও কিন্তু দেখতে পেরেছি। তো আমাদের বইয়ের যে বিষয়গুলো আছে সেখানে আমরা এই বইয়ের এই টপিকটা পড়লে জানবো যে জঙ্গিদের আসলে উদ্দেশ্যটা কী থাকে, ওরা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার বা প্রতিরোধের ক্ষেত্রে আমরা কী কী ভূমিকা আমাদের দেশে পালন করছি বা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। তাই আমি তোমাদের বইটা একটু পড়ে দিচ্ছি। বইয়ের মধ্যে দেখো কি লিখেছে, 232 পেজে আছে আমাদের জঙ্গি এবং জঙ্গিবাদের ধারণা। জঙ্গি শব্দটি ইংরেজি মিলিট্যান্ট এবং ল্যাটিন শব্দ মিলিটার থেকে এসেছে। মিলিটার শব্দের অর্থ হলো সৈনিক হিসেবে কাজ করা। আচরণিক দৃষ্টিকোণ থেকে জঙ্গি বলতে তাদেরকে বোঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। এক্ষেত্রে বুঝতেই পারছো যে ওরা সরকারের সমাজের বা সরকার অনুমোদিত যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কাজ করলে তো আসলে সেটা সমস্যা হতো না, কিন্তু ওরা এমন একটা বিষয়ের উপর কাজ করে যেটা অননুমোদিত বা এটা সমাজে যদি করা হয় তাহলে সেটা ধ্বংস বয়ে আনবে বা সেটা লোকজনের জন্য, সাধারণ জনগণের জন্য সেটা উপকারী না। এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে তারা সমবেতভাবে কাজ করে থাকে। তারপর হচ্ছে যে জঙ্গিরা চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়। শুধু ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণকারীরাই নয়, এ কাজে চাঁদা প্রদান ও সংগ্রহ এবং পরিকল্পনা গ্রহণ সহ সকল সহায়তাকারী জঙ্গি হিসেবে পরিচিত। তো জঙ্গি কার্যক্রম এককভাবে কিংবা দলীয়ভাবে পরিচালিত হতে পারে। জঙ্গিরা বিশেষ উদ্দেশ্য পূরণে তাদের সংগঠনে প্রণীত ধর্মীয় বা রাজনৈতিক ধারণা বা দর্শন সমাজ বা রাষ্ট্রীয় জীবনে প্রবর্তন করতে চায়। ওরা যে শুধু ধার্মিক বিষয়গুলো এরকম না, ওদের অনেকের দার্শনিক কিছু মতবাদ থাকে বা রাজনৈতিক কিছু মতবাদ থাকে, যা তারা ওই যে স্থানে ধ্বংসযজ্ঞ চালায় সেই স্থানের লোকজনের ওপর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং তারা যখন অসমর্থ হয় তখনই কিন্তু তারা এই ধরনের ধ্বংসাত্মক কাজে আশ্রয় নেয়। তারপর বলা হয়েছে তাদের ধারণা প্রচারের জন্য লিফলেট, পোস্টার, পুস্তিকা প্রচার সহ বিভিন্ন কৌশল ব্যবহার করে। তথ্য প্রযুক্তির আধুনিক প্রচারের মাধ্যমে যেমন ইমেইল, ফেসবুক, টুইটার প্রভৃতি ব্যবহার করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আসলে এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন ওরা ব্যবহার করে, এক্ষেত্রে ফেক আইডি বা বিভিন্ন যেগুলো বের করা যাবে না সহজে, এই ধরনের আইডি থেকে ওরা কিছু কিছু ওদের কার্যক্রমের অংশ দেখায় যাতে মানুষ ভয় পায় এবং তাদের সেই মতাদর্শ মেনে নেয়। এই ধরনের একটা উদ্দেশ্য থেকে আসলে তারা এই কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে তারা সবসময় প্রকাশ করতে চায় তাদের ধারণাই ঠিক, তা রাষ্ট্র এবং সমাজে অনুমোদন হোক বা না হোক। রাষ্ট্রে বিদ্যমান আদর্শ, মূল্যবোধ, নিয়মনীতি, বিধিবিধান তারা মানতে চায় না। জঙ্গি কর্মকাণ্ডে তারা বোমা, স্থলমাইন, সামরিক অস্ত্র এবং অনেক ক্ষেত্রে আধুনিক মরণাস্ত্র পর্যন্ত ব্যবহার করে থাকে। আত্মঘাতের মাধ্যমেও জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জঙ্গিরা কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যেগুলো মানুষের জীবনের জন্য মরণঘাতী, এই ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে এবং অনেক ক্ষেত্রে ওরা কিন্তু আত্মহননের পথ বেছে নেয়। কীভাবে? ওরা নিজের শরীরে বোমা লাগিয়ে কিন্তু একটা জায়গায় চলে যাচ্ছে, জনবহুল কোনো স্থানে চলে যাচ্ছে এবং সেখানে যখন বোমাটা ফাটছে তখন কিন্তু ওখানে অনেক লোকজন মারা যাচ্ছে, সাথে সেও কিন্তু মারা যাচ্ছে। এক্ষেত্রে ওদের আসলে কেন ওরা এই কাজগুলো করে? ওদের মাইন্ড এমনভাবে সেট থাকে, ওরা এমনভাবে চিন্তাভাবনাটা তাদের মধ্যে নিয়ে আসে যে যেমন ধর্মীয় দিক যেটা ওদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয় যে
এটা করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে। তো জান্নাতের রাস্তা যদি আসলে এত সহজ হতো তাহলে কিন্তু মানুষ এই পন্থা অনেকভাবেই অবলম্বন করতো। আসলে ওরা একটা ভুল ধারণা নিয়ে মাথার মধ্যে একটা ভুল ধারণা পোষণ করে কিন্তু এই কাজগুলো করে থাকে, যেটাতে আসলে তাদের কোনো কল্যাণ বয়ে আনে না। লোকজনকে তাদের মতে বিশ্বাসী করানোর জন্য হত্যা করা, সেটা কিন্তু কোনোভাবেই কোনো ধর্ম বা কোনো রাষ্ট্রীয় নিয়মে কিন্তু সেটা মেনে নেওয়া যায় না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কী করেছেন, যে যুদ্ধক্ষেত্রে গিয়েও কিন্তু অনেক নীতি অবলম্বন করেছেন। উনি যারা নারী, শিশু এই ধরনের তাদের ওপরে কিন্তু কোনো ধরনের অত্যাচার বা হামলা করতে কিন্তু নিষেধ করেছেন। কিন্তু এই ধরনের জঙ্গিবাদে আমরা দেখতে পাচ্ছি যে ওরা আসলে এগুলো মানে না। ওদের মতটাকে স্থায়ী করার জন্য বা ওদের মত আদর্শকে রেখে দেওয়ার জন্য ওরা কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো মানে আবাল বৃদ্ধ বনিতা যে কোনো বয়সের লোকজনের উপরে কিন্তু হামলা করছে। তো এক্ষেত্রে আরও বলা হয়েছে যে বিশ্বজুড়ে তাদের রয়েছে গোপন আস্তানা ও যোগাযোগ, রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রম সম্পর্কিত অনুমোদিত নীতি, জঙ্গি দ্বারা রচিত, প্রচারকৃত, অনুসৃত এবং ধ্যান ধারণাই জঙ্গিবাদ হিসেবে পরিচিত। তাহলে এখানে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে জঙ্গি কারা, জঙ্গিবাদ কাকে বলে, এবং এই জঙ্গিরা আসলে তাদের কার্যক্রম বা তাদের মত আদর্শকে কীভাবে প্রতিষ্ঠিত করতে চায়, এবং এটা যদি সরকার অনুমোদিত হোক বা না হোক, সেই রাষ্ট্র অনুমোদিত হোক বা না হোক, তারা তাদের চিন্তাভাবনা বা ধ্যান ধারণাটাকে অন্যের মধ্যে প্রচার বা প্রসার করার উদ্দেশ্যে তারা ধ্বংসযজ্ঞ চালায়, হামলা চালায় এবং হিংসাত্মক মনোভাব পোষণ করে, এবং এই ধরনের এই শ্রেণীর লোকদেরকে জঙ্গি হিসেবে পরিচিতি পেয়েছে। তো এখানে আমাদের আরেকটা আছে যে জঙ্গিবাদের কারণ, জঙ্গিবাদ আসলে কেন হয়। তো এখানে আসলে জঙ্গিবাদের বই অনেকগুলো কারণে দিয়েছে। তোমরা যদি টপিকটি পড়ো তাহলে কিন্তু দেখতে পাবে যে জঙ্গিবাদের অনেকগুলো কারণ দিয়েছে। এর মধ্যে আমরা কারণগুলো আসলে পড়ি, দেখি কি বলেছে। বলা হয়েছে যে বিশেষ কোনো গোষ্ঠীর চরম রাজনৈতিক কিংবা উগ্র ধর্মীয় অধিকার বা স্বার্থের কারণে গোষ্ঠী চেতনা থেকে জঙ্গি উন্মাদনার জন্ম নিতে পারে। তাহলে একটা বিশেষ শ্রেণী যারা তাদের ওই যে সেই একই কথা, তাদের মত আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যই এ ধরনের বাহিনী গড়ে তোলে এবং যারা জঙ্গিবাদ হিসেবে বা জঙ্গি হিসেবে পরিচিতি লাভ করে। তারপর হচ্ছে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যেও জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জঙ্গিবাদের সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে যে নৈরাজ্য সৃষ্টির পিছনে কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যও কিন্তু লুকায়িত থাকতে পারে। এখন চারদিকে যেহেতু এই ধারণা চলে এসেছে যে জঙ্গিবাদ একটা ধারণা আমাদের মাথার মধ্যে আছে, সেই ক্ষেত্রে যদি সাধারণ মানুষও জঙ্গির মতো কাজ করে কোনো দেশের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায় বা সেখানে যে রাজনৈতিক দল আছে তাকে কলুষিত করতে চায়, তাহলেও কিন্তু এই ধরনের কার্যক্রমে গড়ে ওঠে বা এই ধরনের কার্যক্রম কিন্তু হয়ে থাকে। তারপর হচ্ছে যে জীবন জগৎ সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা কিংবা ধর্মীয় অজ্ঞতার কারণে অনেক সময় ব্যক্তি জঙ্গিতে পরিণত হতে পারে। আন্তঃগোষ্ঠী কিংবা গোষ্ঠীভিন্নতার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের দ্বন্দ্ব থেকেও জঙ্গি কর্মতৎপরতা সৃষ্টি হতে পারে। তাহলে এখানে আমরা জঙ্গিবাদ কেন তৈরি হচ্ছে বা জঙ্গিবাদের কীভাবে উৎপত্তি হচ্ছে বা জঙ্গিরা কীভাবে একটা মানুষের ক্ষতি করছে সেই বিষয়গুলো আসলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি এখান থেকে জেনে গেলাম জঙ্গি কী, জঙ্গিবাদ কী, জঙ্গিরা কীভাবে কাজ করে থাকে, কী কী মাধ্যমে কাজ করে থাকে এবং জঙ্গিবাদ গড়ে ওঠার কারণগুলো। এরপরে এখানে আছে আমাদের জঙ্গিবাদের প্রভাব ও প্রতিরোধ। এখানে প্রভাব বলতে বোঝাচ্ছে যে যখন একটা সমাজে বা একটা দেশে জঙ্গিবাদ গড়ে ওঠে বা জঙ্গিদের সেই আচরণগুলো আমরা দেখতে পাই, তখন কিন্তু সেখানে জনজীবন বিপর্যস্ত হয় এবং এগুলো প্রতিরোধের জন্য সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন হয় এবং কাজ করে থাকে। তো আমরা জঙ্গিবাদের প্রভাবটা যদি একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে আমেরিকার যে টুইন টাওয়ার ধ্বংসের কথা আমরা সবাই জানি, সেখানে কিন্তু অনেক লোকজন মারা গিয়েছিল এবং সেটি কিন্তু জঙ্গিবাদের অন্যতম একটি নিদর্শন। এবং বাংলাদেশের হোলি আর্টিজানের কথাই কিন্তু অনেকেই এটা পুরো পৃথিবীই জানে। এখন আসলে যোগাযোগের মাধ্যমগুলো বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এত
সহজলভ্য হয়ে গিয়েছে যে আমরা কিন্তু পৃথিবীর কোথায় কখন কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে জেনে যেতে পারছি। তাহলে বাংলাদেশে যে হোলি আর্টিজানে যে ঘটনা ঘটেছে সেটিও কিন্তু বিশ্বে যখন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে বিশ্ব যখন জানতে পারলো, তখন কিন্তু সকলের একটা ধারণা হয়ে গেল যে বাংলাদেশের মতো একটা ছোট দেশেও কিন্তু জঙ্গিবাদ আস্তানা গেড়েছে। তো এখানে আমরা আসলে বইয়ের ধারণা অনুযায়ী পড়ছি। দেখো, এখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় ধর্মীয় জীবনে জঙ্গি তৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক। জঙ্গি তৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। আবার আমরা বিশ্বে বহু দেশের জঙ্গিবাদের দ্বারা সংগঠিত অনেক অপরাধ কর্ম সম্পর্কে কম বেশি জানি। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের কারণে জঙ্গিবাদ, আমি একটু তোমাদেরকে বলছিলাম এই বিষয়টার কথা। তারপর হচ্ছে যে হাজার হাজার মানুষকে হত্যাসহ ভূ সম্পদ ধ্বংস হয়েছে এই জঙ্গি কর্মকাণ্ডে। মুম্বাইয়ের হোটেল তাজের হামলাও জঙ্গিদের কর্মকাণ্ড। আমাদের দেশের যশোর জেলায় উদীচী শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান এবং পহেলা বৈশাখে রমনার বটমূলে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিরীহ শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঙ্গিবাদের কাজ। সম্প্রতি ঢাকার গুলশানে হোলি আর্টিজানের বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে বেশ কিছু দেশ বিদেশি নাগরিককে, নারী ও পুরুষকে হত্যা করে। অনেক ক্ষেত্রে জঙ্গিরা এসব কাজে আত্মহত্যা দিয়ে থাকে। আসলে হোলি আর্টিজানের ঘটনা বা মুম্বাইয়ের হোটেল তাজের ঘটনা বা আমরা যদি টুইন টাওয়ারের ঘটনা দেখি, প্রত্যেকটাতেই যারা সেই মিশনে অংশগ্রহণ করেছিল বা যারা সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু মারা গিয়েছেন মানে এক্ষেত্রে তারা স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করেছেন। তারা জানে যে এই ধরনের কর্মকাণ্ডে গেলে তো অবশ্যই তাকে মরতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু আত্মহত্যা দিয়ে দিল বা নিজেকে আত্মহত্যাই কিন্তু করলো। তো এখানে বলা হয়েছে যে একটি দেশে অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ। আমাদের সামনে এর অনেক উদাহরণ আছে, যেমন আমাদের আফগানিস্তান কিন্তু এই জঙ্গিবাদের কারণে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তারপর লেবাননও কিন্তু জঙ্গিবাদের একটা মোটামুটি আস্তানা চিন্তা করে কিন্তু এর উপর অনেক হামলা করা হয়েছে লেবাননের উপরে। এখনও লেবাননের মানুষ, লিবিয়ার মানুষ, ওরা কিন্তু এখনও এগুলো সাফার করছে। তারপরে হচ্ছে যে চালিয়ে বলা হয়েছে যে একই সাথে বসবাসকারী মানুষ, আবাসস্থল ও পরিবেশদেরই ব্যাপক ক্ষতি হয়ে থাকে। মূলত জঙ্গিবাদের কোনো সুস্থ পারিবারিক জীবন থাকে না। সমাজ এবং রাষ্ট্র এদেরকে অপরাধীর দৃষ্টিতে দেখে। অনেক সময় নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে। ঢাকার হোলি আর্টিজানে যে ঘটনাটি ঘটেছে, সেখানে অনেক জঙ্গিদের বাবা মা কিন্তু তাদের লাশ নিতে অপারগতা প্রকাশ করেছে, কারণ এটা তাদের জন্য লজ্জার বিষয় যে তার ফ্যামিলির একজন সন্তান হোক, তার ফ্যামিলির মেম্বার একজন এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। এক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলির মানুষরা অনেক সময় কিছু জানে না, সে যে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার পরিবারও কিন্তু এক্ষেত্রে তাকে ঘৃণার চোখে দেখে থাকে। তারপর হচ্ছে যে এক্ষেত্রে পরিবারের সকলকে সন্তানের আচরণ ও কার্যক্রম সম্পর্কে অত্যন্ত সজাগ দৃষ্টি থাকতে হবে। এক্ষেত্রে আমরা আসলে প্রতিরোধের বিষয়টাতে চলে আসছি যে এটাতে গেল প্রভাব, যে কী কী প্রভাব পড়ে। তারপরে এখানে আসছে যে এক্ষেত্রে পরিবারের সকলকে সন্তানের আচরণ ও কার্যক্রম সম্পর্কে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি তৎপরতার প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সতর্ক থাকলে জঙ্গি তৎপরতা প্রতিরোধ সহজতর হবে। এক্ষেত্রে মোটামুটি একটা লেভেলের ছেলেমেয়েরা কিন্তু সবাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছে, এবং সেখানে শিক্ষকরা যদি সচেতনতামূলক কথাবার্তা যদি ছাত্রছাত্রীদেরকে বলে, তাহলে শিক্ষকরাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে হয়েছে যে এখানে বলা হয়েছে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাজনৈতিক কিংবা ধর্মীয় ধারণার সঠিক ব্যাখ্যা প্রয়োজন। এক্ষেত্রে প্রচারপত্র, পোস্টার, লিফলেট প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে উগ্র বিভ্রান্ত ধর্মদর্শনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। এক কথায়, সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবন জঙ্গি প্রতিরোধের কার্যকর ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের
বিভিন্ন ধর্মীয় যেমন মসজিদ মন্দির বা যে যে ধর্ম পালন করছে সেই ধর্মীয় স্থানগুলোতে যদি এই ব্যাপারে ধর্মীয় ব্যাপারে তাদের সবাইকে সজাগ দৃষ্টি দেওয়া হয় তাহলেও কিন্তু জঙ্গিবাদ অনেকটাই কমে আসবে। তাহলে এই যে আমাদের আলোচনা এখান থেকে আমরা মোটামুটি বুঝলাম যে জঙ্গি আসলে কারা, জঙ্গিবাদ কীভাবে ছড়িয়ে পড়ছে বা কোন কোন মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং এই জঙ্গিরা কি একটা দেশে একটা জাতির জন্য কি কি ক্ষতিকর দিক বয়ে আনছে বা তাদের কারণে কি কি প্রভাব পড়ছে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা একে প্রতিরোধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে তোমরা এটা পুরো একটা সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু একটা টপিক পেয়ে যাচ্ছ। তাহলে আজকে এ পর্যন্তই। তারপর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কোয়েরি থেকে থাকে তোমরা আমার ভিডিও শেষে একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।